প্রিয়াঙ্কা না এলে বুঝি এমন মনমরা হয়ে থাকতে হতো না। বৈদেহী প্রায় ১ ঘন্টা হলো সোফায় চুপ করে বসে। মোবাইলটা পর্যন্ত হাতে নিয়ে অযথা স্ক্রল করে যায়নি। না, স্ক্রিন টাইম কমাবার কোনো রেজুলেশন নেয়নি। মন অদ্ভুত রকম ক্লান্ত। স্কুলের বন্ধু এখন মুম্বাইতে থাকে। দেখা করতে এলো একেবারে হুট করে। খামচি ক্লিপে আঁটা ঝলমলে চুল, পাখির লেজের মতো ঝুলছে মাথার পিছনে। ভি নেক নস্যি রঙের ক্রপ টপ আর হালকা বাদামি ব্যাগি প্যান্ট। কোমর নির্মেদ, পেট সমতল, বড় কালো ফ্রেমের চশমা চোখে। দরজা খোলার সঙ্গে সঙ্গে একেবারে ঝিলমিল দাঁতের হাসিতে বলল, হাই। না, একেবারে বিনা নোটিশে এসেছে তা নয়। ফেসবুক নোটিফিকেশন খুলে ওর আপলোডেড ফটো যে দেখে না তাও নয়। তবু ক্লাসের মোটামুটি পড়াশোনা করা মেয়েটা, যাকে ওদের গ্রুপের মেয়েরা একটু পিছিয়ে পড়া, আনস্মার্ট, এমনকি ডাল ভাবতো, তার এতটা আধুনিক হয়ে পড়াটা যেন একটা খোঁচা মারল বুকে। যদিও ওর এই চুপচাপ বসে থাকার কারণ প্রিয়াঙ্কার আধুনিক জীবনযাপন নয়। হঠাৎ করে এমন ভাবুকতায় পেয়ে বসার কারণ প্রিয়াঙ্কার ওর আর তথাগত সম্পর্কের স্তুতি। সোফায় বসে ওর লেদারের স্টাইলিশ ব্যাগটা পাশে রেখে সারা ঘর চোখ ফিরিয়ে বলল, তোদের ছবি টবি কিছু দেখছি না। আমি ভেবেছিলাম বোধহয় ঘরময় শুধু হাবি আর বেবি, তাদের রোমান্টিক পোজে ভরিয়ে রাখবে। তারপর বলল, তোরা ছিলি লাভ বার্ডস। আমরা তখন প্রেমের মানেও বুঝতাম না। তোরা তখন থেকে একসঙ্গে। এখন জেনজিরা বলে না, সোলমেট কানেকশন। আমার মনে হয় তোদেরটা তাই। হ্যাঁ রে, এখনো তথাগতদা তোকে ওভাবে পাঁজা কোলে তুলে ঘোরায়? আমরা সেবার হাঁ হয়ে গিয়েছিলাম। পার্কে সবার চোখ তখন তোদের দিকে। আমাদের স্কুলে তুই ম্যাথসে হাইয়েস্ট পেয়েছিলি সেবারের বোর্ডে। সেই আনন্দে, ওহ, একে বলে ট্রু লাভ। আর কলেজে এসে সেই কান ধরে উঠবোস। স্মিত হেসে বৈদেহী বলেছে, ওগুলো বাচ্চা বয়সে ছেলে মানুষই। এবার মেয়েই তো কদিন বাদে বোর্ড দেবে। ও গালে হাত দিয়ে বলল, বলিস কি? আমি এখনো ভাবছি বুঝি এই কলেজ পাশ করে বেরোলাম। আসলে লেট ম্যারেজ করেছি তো। আমার হাজব্যান্ড বলবে, সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে গতানুগতিক সংসার করে, আমরা নয় একটু অন্যরকম করে বাঁচলাম। তাই ছেলে মেয়ে আর নিইনি, জানিস। কেমন অদ্ভুত লাগে কথাটা। তাই জিজ্ঞেস করলো, আর বয়স হলে? বয়সের জন্য গুড হেলথ ইন্স্যুরেন্স আর এনজিওর মেম্বারশিপ, যারা বয়স্কদের জন্য কাজ করে সেখানে ডোনেশন করা, ব্যাস। মরার সময় হাসপাতাল দর্শন, তারপরে শ্মশান যাত্রা। এইটুকুর জন্য নৈরিত ছেলে মেয়ে চায় না। বলে মানুষের মতো মানুষ করতে পারে একটা তপস্যা। শুধু বাচ্চার জন্ম দিয়ে তাকে ঠিকঠাক মানুষ করতে না পেরে সমাজে একটা বোঝা চাপিয়ে দেওয়ার কি দরকার। আমি আনন্দ করে জীবন কাটিয়ে দিতে চাই, সংসার ধর্মীয় তপস্যায় নয়। আমার মনে হয় ভদ্রলোক তোকে খুব ভালো ম্যানিপুলেট করে নিয়েছে। তোর নিজের ইচ্ছে হয় না ছেলে মেয়ে হওয়ার? প্রিয়াঙ্কা চুপ করে গেল। তারপর বলল, তুই খুব হ্যাপি বল নিজের ম্যারিড লাইফে? সেটা স্বাভাবিকও। তোদের লাভ ম্যারেজ হয়েছিল, তাও কত ছোটবেলার প্রেম। তোর বর খুব ডমিনেটিং, তাই না? বৈদেহীর মনে হয় প্রিয়াঙ্কা কষ্টে আছে। চোখের কোণ ভিজে এলো প্রিয়াঙ্কার। অত চনমনে আধুনিক চালাক চতুর মেয়েটাকে কচি ডালের মতো নুয়ে পড়তে দেখে বড় বেমানান আর অসহজ লাগছিল। বলল, সরি রে, তোকে হার্ট করতে চাইনি। ও হালকা হাসলো। নৈরিত আর আমি দুজনেই একই রকম ভাবি। আমি মুম্বাইয়ের অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টর, নৈরিত মেরিন ইঞ্জিনিয়ার। আমাদের দেখাই হয় খুব কম, দুজনেই ব্যস্ত। আমরা কেরিয়ার বেছেছি, সংসার নয়। নৈরিত ভীষণ সাপোর্টিভ। ওকেই লোকে ভুল বোঝে, তখন খুব খারাপ লাগে রে। কিন্তু বিশ্বাস কর, আমরা যখন একসঙ্গে হলিডেতে যাই, তখন তোদের কথা ওকে বলি। বলি আমার এখন নিজেদের বৈদেহী আর তথাগতর মতো মনে হচ্ছে। সত্যি, তোরা কি লাকি। তারপরও বলেই চলল প্রিয়াঙ্কা, ওর কাছে বৈদেহীর প্রেমজ জীবন যেন এক রূপকথা। ও সেই রূপকথা বুনতে চায় নিজের জীবনে। ওর কাছে এখনো সবটা একেবারে টাটকা সতেজ। তাই বলে গেল, তথাগতর ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে কবিতা লিখে ফেলা, হাতে রেখায় নিজের নামের প্রথম অক্ষর খুঁজে পাওয়া, আরও কত কি। যেন বহু পুরনো কোনো উপন্যাস পড়ে তার ডিটেলিং দিচ্ছে সেই উপন্যাসের লেখককে। অনেক বলার পরও দুপুরের খাবার খেয়ে গেল না প্রিয়াঙ্কা। বলল, নৈরিত হোটেলে ওয়েট করবে। ওরা বাইরে এলে কখনো আলাদা আলাদা খায় না। তাই ব্ল্যাক ফরেস্ট কেক, চিকেন রোল আর কফি খেয়েই বিদায় নিল সে।
এদিকে বৈদেহীকে যেন ঠেলা মেরে গেল পুঞ্জীভূত স্মৃতির মেঘে। অসাড় দেহে বৈদেহী ভেসে চলেছে। বিনা নাবিকের নৌকা কোথায় নোঙর ফেলবে জানা নেই। প্রিয়াঙ্কা একটা কথাও তো ভুল বলেনি। প্রেম ছিল, সেই স্কুলবেলার প্রেম। সকালবেলা দুজনেই বাড়ি থেকে বেরোতো মর্নিং ওয়াকের নাম করে। পার্কে এসে দেখা। এখনো কি জীবন্ত সেই সব দৃশ্য। ওদের বাড়ি থেকে বকুলতলার মাঠ হাঁটা প্রায় 20 মিনিটের রাস্তা। তাই যেত রোজ। ভোর 5টায় উঠে কোনো রকমে তৈরি হয়েই ছুট। আর কিছুদিন বাদে কলেজ। তখন 12-এর ফাইনাল। বাড়ি থেকে বেরোলে বকাবকি করতো, কিন্তু কে কার কথা শোনে। বাড়িতে বলতো সকালে না হাঁটলে সারাদিন ড্রাউজিনেস তাড়া করে। কথাগত ছিল অফুরান উদ্দীপনা। ওর বাড়ি থেকেও কম দূর ছিল না বকুলতলার মাঠের পার্ক। কিন্তু তারপরও সে ছুটছে। আর ওর পায়ে পায়ে ছুটতে ছুটতে একটা সময় হাঁপিয়ে গিয়ে মাঠের মধ্যিখানে ধপ করে বসে পড়তো বৈদেহী। সে তখনও ওকে হাত দেখিয়ে ডাকছে। দুহাত তুলে না বোঝাচ্ছে বৈদেহী। ছুটে ছুটে কাছে এসে বলল, তুই একটা ল্যাদোস, এইটুকুতেই হাঁপিয়ে গেলি? এই ল্যাদোস না, তবে তুই ভুলেও মেডিকেল ফিল্ড চুজ করিস না। ইচ্ছেও নেই, কিন্তু কথাটা এমনি নিশ্চয়ই বললি না? বলবো না? তোর ছেলে মেয়ের ফিজিক্যাল স্ট্রেংথের কমন নলেজটুকু নেই। তথাগত বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলতো, দ্যাটস মাই মিস্টেক। তথাগতর একটা ব্যাপার যা ওদের মাঝখানে কখনো দ্রুত আনতে দেয়নি, তা হলো ওর খুব সহজে নিজের ভুলটা মেনে নেওয়া। তথাগত ভর্তি হলো ইঞ্জিনিয়ারিং কলেজে। বৈদেহী চান্স পেল না। কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু তথাগত একটা মুহূর্তের জন্য অন্য মেয়ের প্রতি আসক্ত হয়নি। সম্পর্ক সততার সঙ্গেই থেকে গেছে। ঝগড়াঝাটি যে হয়নি তাও নয়। তথাগত বেশিরভাগ সময় সিনেমা দেখতে আসবে বলে আসতো না। সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে থেকে থেকে এক সময় একা মুভি দেখেছে। তো কখনো বাড়ি ফিরে এসেছে টিকিটের টাকার জলাঞ্জলি দিয়ে। তথাগত ওর প্রজেক্ট, ক্লাস এসবের মাঝে ভুলে যেত। আর তারপর হতো ঝগড়া। কথা বন্ধ থাকতো 15-20 দিন। বৈদেহী বলতো, যখন ভুলে যাস তখন যাওয়ার প্ল্যান করিস কেন? তোর ফোন পর্যন্ত সাইলেন্টে থাকে। ও কান মুলে বলতো, আর একবার ভুল হলে তুই আমার 5জন লোক ডেকে কান ধরে ওঠবোস করাবি। তারপর আবার ভুল। বৈদেহী রেগে সেবার কোনো ঝগড়া তর্কে না গিয়ে সোজা কথা বন্ধ করে দিল। তথাগত ওর কলেজে এলো 2জন ছেলেকে নিয়ে। আর ওদের ডিপার্টমেন্টের পিয়ালি, সুদীপ্ত আর প্রিয়াঙ্কাকে ডেকে বলল, এই, তোমরা প্লিজ দাঁড়াও। আমি কান ধরে ওঠবোস করব। তোমরা কিন্তু সাক্ষী থাকবে। বৈদেহী কটমটিয়ে তাকিয়েছে। প্রিয়াঙ্কা তখন ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে। একমাত্র স্কুলের প্রিয়াঙ্কাই কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিল। পরে অবশ্য স্ট্রিম চেঞ্জ করে নিয়েছিল। সেই প্রিয়াঙ্কা আজও বোধহয় সেসব দৃশ্য ভুলতে পারেনি। ওর কাছে ওদের সম্পর্ক আজও একই রকম রঙিন। কিন্তু একটা রঙিন কাপড়কে বারবার ধুতে ধুতে সেটা যেমন ফিকে হয়ে যায়, সম্পর্ক বোধহয় তাই। তথাগত আর বৈদেহী কি সেই কাঁচা বয়সে তরতাজা আবেগগুলো রাখে? নিজেদের ভিতরে আর রহস্যের কিছু বাকি নেই। এখন বৈদেহীর সমস্তটা যার উপর ন্যস্ত সে হলো ভূমি। ভূমির টিফিন, ওর স্কুল, টিউশন, নিজের সমস্ত সাবজেক্ট নিখুঁতভাবে পড়ানো। মেয়ে কারোর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে কিনা সেদিকে নজর রাখা। ভূমি এখন ক্লাস 7। এই বয়স থেকে চোখে চোখে রাখতে হয় বলে স্কুলের বাকি মায়েরা। বৈদেহীর জগৎ, ক্লাস নোট, স্কুল প্রজেক্ট। বাকি মায়েদের সঙ্গে বসে তাদের মেয়েদের আর ছেলেদের ফিউচার প্ল্যানিং শোনা। কারো কারো শ্বশুর বাড়ির লোকের অসভ্যতামির গল্প। আর স্কুলের বাইরে মুক্ত মাসিমা শাড়ি বিক্রির জন্য বরাদ্দ ভাড়া ঘরটায় গিয়ে নিজেদের জন্য শাড়ি দেখা, ইনস্টলমেন্টে শাড়ি নেওয়া আর হাসি ঠাট্টা করা। এখানে কেউ বৈদেহীর প্রেমের গল্প শুনতে চায় না। কেউ বলেও না। এরা কেউ চায় না তাদের ছেলে মেয়ে লেখাপড়া ফেলে প্রেম করুক। সবাই চাই ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, না হলে MBA। একটা কম্পিটিশনে চক্র যেন হর্স পাওয়ারের ফোর্সে ঘুরছে। কারো থামার সময় নেই। বৈদেহীর সেই চক্রে ঘুরতেই ভালো লাগে। এখন তথাগতর সঙ্গে প্রেম করার ইচ্ছে কি হয়? কলিং বেল বাজতে বৈদেহীর বুকটা ধড়ফড় করে উঠল। কেউ যেন এক অবাস্তব অকল্পনীয় জগৎ থেকে টেনে তুলল ওকে। খেয়াল নেই ভূমি আসার সময় হয়ে গেছে। স্কুল থেকে আজ ওর ম্যাথসের টিউশন যাওয়ার কথা। সামনের মাসে একটা কম্পিটিশন আছে। মেয়ের টিফিন করতেই ভুলে গেল আজ। ভূমি ঘরে ঢুকেই খিদে পেয়েছে বলে ছুটল পোশাক ছাড়তে। এত তাড়াতাড়ি কি করে মাথায় আসছিল না। ফ্রিজে পাউরুটি ছিল। চটজলদি স্যান্ডউইচ বানিয়ে নিল। মনে হলো এখনই অফিস থেকে ফিরবে তথাগত। কি খাবে ও? রাঁধুনি রাত্রে আসে। এক এক সময় ওকে দিয়ে ঘুগনি করিয়ে রাখি, কখনো কাবলি ছোলা।
আজ কিছুই করা নেই, এদিকে পাউরুটিও শেষ। চটজলদি অনলাইনে কিছু জিনিসপত্র আনিয়ে ঝটপট বানিয়ে নিল, আর কটা স্যান্ডউইচ। তথাগত ফিরেই বসে পড়ল টিভির সামনে। ভয়াবহ খেলা দেখার নেশা মানুষটার। সারাদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু খেলা না দেখে নয়। ফুটবল, ক্রিকেট, টেনিস, কুস্তি কিচ্ছু বাদ দেয় না। ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, তাই তার সমস্ত মনোযোগ বল আর কিকে। কি খেলো না খেলো হয়তো বুঝলেও না। তথাগত এই সময় কথা বললেও বিরক্ত হয়। বৈদেহী মেয়ে নিয়ে চলে গেল পড়াতে। যদিও আজ মেয়ের নয়, মায়েরই মন বসলো না পড়ানোয়। ভূমিকে কটা টাস্ক দিয়ে বেরিয়ে এলো বাইরের হলে। তথাগত সোফায় বসে পা ছুটছে। মিস করলে কি করে হারামজাদা? এই সোজা গোল তোরা দিতে পারিস না? পারলে ও টিভি ফুঁড়ে মাঠে ঢুকে মেসির জার্সি টেনে ওকে সরিয়ে নিজেই গোল করে। শরীরের উত্তেজনা এমনই বয়ান দিচ্ছে। কোণে দাঁড়িয়ে বৈদেহী দেখছিল। তথাগত কিন্তু বুঝতে পারছিল না ও দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে। এমনটা কি হতো আজ থেকে 15 বছর আগে? তথাগত চেহারায় আমূল পরিবর্তন এসেছে। মাথার পিছনে টাক, ফর্সা রং এখন আর কেউ বলবে না। গালে কালো প্যাচ এসেছে। অনেকে বলেছে একটা স্ক্রিন ট্রিটমেন্ট করিয়ে নিতে, কিন্তু ওর সময় হয় না। কর্পোরেট জবে এরকম দাগ ছোপওয়ালা চেহারা চলে? জিজ্ঞেস করেছে ডিনার টেবিলে বসে। ও মুরগি ঠ্যাং চুষতে চুষতে বলল, মাথা থাকলে থোবড়া চকচকে করতে হয় না। গুরুত্ব কম পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই হয়। মানুষ মুখ চোখ দেখে আগে অ্যাপ্রোচ করে। তোমার ম্যানেজার, তোমার বস তোমায় জানে, কিন্তু তুমি বেটার অপরচুনিটি পেলে, কোম্পানি চেঞ্জ করলে কিন্তু তারা আগে তোমার চেহারা দেখেই শার্পনেস বিচার করবে। সেই মতো বড় প্রজেক্ট তোমায় দেবে। আমি কোম্পানি ছাড়তে যাব কেন? কিন্তু নিজেকে একটু ভালো রাখতে অসুবিধা কোথায়? দেখব দেখব, এই বলে ও ওখানে কথা মিটিয়ে নিতে চেয়েছে। স্বাগত বদলায়নি, হয়তো ক্ষয়ে আসছে। বৈদেহী নিজেও কি তাই নয়? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে আগের মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। তবে ভূমির মা হিসেবে ও একেবারে পারফেক্ট। রাতে শোয়ার সময় বৈদেহীর পেটের ভিতরে উৎসুক কথাটা হুশ করেই বেরিয়ে পড়ল। বলল, স্কুলের প্রিয়াঙ্কা ছিল না, কিছুদিন কেমিস্ট্রির ক্লাস করেছিল, মনে আছে? কপালে ভাঁজ ফেলে মনে করার চেষ্টা করেও তথাগত ঠিকঠাক মনে করতে পারল না। কতগুলো ভুলভাল নাম বলল, যাদের নিজেই চিনতে পারল না বৈদেহী। তাই ওর পরিচিতির বিষয় ছেড়ে ওর বক্তব্যে এলো। বলল, ওর ধারণা ওরা আজও সেই আগের মতোই রঙিন হয়ে রং ছড়িয়ে চলেছে। বৈদেহী বলতে যাচ্ছিল আজ সারাদিন কেমন ওদের পেরিয়ে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল, কিন্তু খেয়াল করে দেখলো তথাগত একটা বড় হাঁ করে নাক ডাকছে। ঘুমে সে এখন বোধহয় মেসির সঙ্গে সেলফি নিচ্ছে। হাতের পিঠে কপাল ঢেকে চোখ বুজে বৈদেহী। ঘুম আসে না, আসে ঘোর ঘোর ভাব। নীল নীল পাহাড়, ভাসমান সাদা মেঘ, দূর পাহাড়ি বসতি, এক নৈসর্গিক দৃশ্য। চোখের সামনে ভাসছে রেকর্ডিং করা রিলসের ভিডিওর মতো। কবে কোন কালে গিয়েছিল ওরা একসঙ্গে মানালি, আর একবার গেলে হয় না? ঘুম ভাঙতে যদিও স্বপ্ন গুটিয়ে যায়। পাতা মাদুর কাজের শেষে উঠিয়ে রাখার মতো। ব্যস্ততা সেঁকে ধরে। অফিস আর স্কুলের ভাত, মেয়ের টিফিন, তথাগত টিফিন, কাজের মাসিকে নির্দেশনা, রান্নার লোকের ভুলভাল কাজে ধমক। তার মাঝে কোথায় আড়াল হয়ে যায় পরিকল্পিত রোম্যান্স। স্কুলে ভূমিকে পৌঁছে যখন মুক্ত মাসিমার ঘরটায় বসে, তখন যেন একটু নিজের মতো সময় পায়। আজ ভূমির নাচের ক্লাস আছে, তাই স্কুল ফিরতে একেবারে নিয়ে যাবে বলে এসেছে। সময় কাটাতে এসে বসলো মুক্ত মাসিমার একতলার পুরোনো আমলের ভাড়া করা ঘরটায়। মাসিমার বয়স 60-এর উপর। ছেলে আমেরিকায় বড় কোম্পানিতে চাকরি করে। হাজব্যান্ড রিটায়ার করেছেন, তিনিও ভালো চাকরি করতেন। কিন্তু ভদ্রমহিলার নিজের একটা কিছু করার ইচ্ছে ছিল বরাবর। তাই গত কয়েক বছর ধরে এই বিজনেস ধরেছেন। মুক্ত মাসিমাকে দেখে কেউ বুড়ি বলবে না। এখনো ত্বক কোমল, মুখখানা ঢলঢলে। চুলে মেহেন্দি ওর ফর্সা রঙের সঙ্গে এমন সুন্দর মানিয়েছে যে কালো চুল বুঝি বেমানান লাগতো। লাল সোয়েটের টিপটা মুখটাকে আরো উজ্জ্বল করে দেয়। খুব ধীরে কথা বলেন, আর এই বয়সেও দাঁতগুলো এখনো অক্ষত। হেসে বললেন, এই মেয়ে, একটু জল বাতাসা দিই। আমার গোপালকে আজ বাতাসা দিয়েছিলাম। ভ্যাপসা গরম, তেমন রোদ উঠেছে একটানা 2 দিন বৃষ্টির পর। গলা শুকিয়ে এসেছিল, তাই তৃপ্তি করে মুক্ত মাসিমার দেওয়া জল খেয়ে একটা তৃপ্তির শ্বাস ফেলে বলল, মেসোমশাই তোমায় চোখে হারায় বলো মাসিমা। মাসিমা গ্লাস ফেরত নিয়ে বললেন, বুড়িকে এ প্রশ্ন করা কেন হঠাৎ ভাই? বুড়ির বুঝি পাস্ট ছিল না? মুক্ত মাসিমা হাসে, ছিল,
কিন্তু বর্তমান কিন্তু সেই পাস্ট নয়। লাফিয়ে ওঠে বৈদেহী। বলো কি, তুমি যার সঙ্গে প্রেম করেছিলে সে ইনি নন? আমাদের সময় ফ্যামিলি এত ফ্লেক্সিবল ছিল না, তাই যাকে ভালোবেসেছিলাম সে রয়ে গেল আজীবন ভালোবাসা হয়ে মনের গুপ্তধনের বাক্সে। এটা ভালো, জানো, তাহলে আজীবন একটা প্রেমে থাকা যায়। না পেয়ে তার কাছ থেকে সব অপূর্ণতা পাওয়ার আশাটা একটা পূর্ণতা দেয়। তার মানে তুমি মেসোমশাইয়ের সঙ্গে অখুশি? অখুশি নয়, ছেলে মেয়ে নাতি নাতনির ভরপুর সংসার আমার, বাড়ি ঘর টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু দিনের শেষে যখন একটা সময় একা লাগে, কখনো কখনো অবহেলা বা উপেক্ষা জোটে, তখন সেই না পাওয়া মানুষটা অদৃশ্য একটা সান্ত্বনার কাঁধ পেতে দেয়। এটাই সুখ। বলতে পারিস কখনো ফাঁকি না দেওয়ার একটা জায়গা। কথাগুলো মনটাকে একেবারে ফাঁকা করে দিল। আরও যেন ব্যাকুল হয়ে উঠল বৈদেহী। বিছানায় শুতেই ঘিরে ফেলে নীল পাহাড়ের দল, কালচে সবুজ গাছ, সাদা মেঘ ভেসে যায় স্বচ্ছ নীল আকাশে। যেতে হবে, পাহাড়ে একবার অন্তত যেতে হবে। হারিয়ে যাওয়া তথাগত হারিয়ে যাওয়া বৈদেহী ঠিক খুঁজে নেবে একে অপরকে। কিন্তু খুঁজে বের করার লুকোচুরি খেলার বয়স বোধহয় শৈশবেই সীমিত। তারপর ব্যস্ততা ভুলিয়ে দেয় সব। বৈদেহী ছোটে ভূমির স্কুলে, ওর পিটিএমে, নাচের ক্লাসে, জুড়ে যায় বাকি মায়েদের ডুপ্লেক্স ফ্ল্যাট 20 লাখের অ্যানিভার্সারির হারে। বৈদেহী হারিয়ে যায় ভূমির হোমওয়ার্ক আর প্রজেক্টের স্তূপে। টিফিন ব্রেকফাস্ট টিফিন চলতে থাকে চক্রাকারে। টিভির স্ক্রিনে আকাশি আর মেরুন জার্সি ছোটাছুটি। সোফায় বসে তথাগত ক্যাচ ধরার কৌশল দেখে হাততালি দিয়ে বলে ওঠে, ব্রাভো। মন দিয়ে দেখে অ্যাকশন রিপ্লে স্লো মোশন শট। ব্যাট দাগে ঠেকার পরে বল আছড়ে পড়েছে উইকেটে। মাটির তলার মাইক্রোফোন হাওয়ার শব্দ তোলে। তথাগত দাঁত কিরমির করে গালাগাল দেয় ফিল্ডারদের, ওয়ার্থলেস। ভূমি কখন ওর মোবাইল নিয়ে বসে পড়েছে। ড্রয়িং হল থেকে দেখতে পেয়ে বৈদেহী ছোটে মেয়েকে শাসাতে। প্রেমের সন্ধানী বৈদেহী হারিয়ে যায় দায়িত্বের ঝোলা নিয়ে। ধীরে ধীরে ভুলেও যায় প্রিয়াঙ্কার দেওয়া শিরোপা, লাভ বার্ডস। ব্যালকনিতে শালিক জোড়ালে অবশ্য হাসি পায়, না চাইতেও মনে পড়ে যায় লাভ বার্ডস। মন দিয়ে তাই দেখে হাসছিল, আর তখনই ফোনটা এলো। জিয়া ফোন করেছে, ভূমির বন্ধু আয়ানের মা। উত্তেজিত হয়ে বলল, এই বৈদেহী, তুই শুনেছিস? আমার শুনে যে হাত পা কাঁপছে। ওর গলার উদ্বেগ আর কথার ধরনে বুক ধড়াস করে ওঠে। জিজ্ঞেস করে, কি হয়েছে? মুক্ত মাসিমা নার্সিংহোমে ভর্তি, ওনার বাঁ পাশটা পড়ে গেছে বলছে। আমার শরীর গুলোচ্ছে বৈদেহী। কালও তো ভালোভাবে কথা বলল। বৈদেহীর সারা শরীর কাঁপছিল। যে নার্সিংহোমে ভর্তি তা ওর বাড়ির কাছেই। ভূমিকে নয় আজ তথাগত স্কুলে পৌঁছে দিয়ে আসুক, কিন্তু ওর আজ অফিসে মিটিং আছে, তাড়াতাড়ি বেরোবে, কাল রাত থেকে বলে রেখেছে। ভূমিকে ইচ্ছে করে স্কুল বাস বা পুলকার দেয়নি, যাতে আড্ডার স্বভাব না হয়। এক এক সময় মনে হয় দিলেই ভালো হতো। তাই আর যাওয়া হলো না। বৈদেহী ব্যস্ত হয়ে পড়ল টিফিন ব্রেকফাস্ট ভূমিকে নিয়ে ছোটাছুটিতে। সন্ধ্যায় জিয়া ফোন করে বলল, মুক্ত মাসিমা বেঁচে গেল রে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বৈদেহী বলল, বাঁচালি। সারাদিন এত ডিপ্রেস ছিলাম যে। ওকে থামিয়ে জিয়া বলল, আজ বিকেল 5টায়। কি হতো বল পঙ্গু হয়ে পড়ে থেকে? কান থেকে ধীরে নেমে এলো মোবাইল। দীর্ঘশ্বাস পড়ল। মৃত্যু একমাত্র সত্য, তবু এই সত্যকে সহজে গ্রহণ করা যে সহজ হয় না। ব্যালকনির জানলায় দাঁড়িয়ে বৈদেহী ও স্বপ্নের স্বচ্ছ আকাশটা খোঁজে, কিন্তু সন্ধ্যের নিভে আসা আলোই বড় মলিন দেখায়। বৈদেহীর জানতে মন চায়, সেই মানুষটা কি খবর পাবে? মুক্ত মুক্তির পথে চলেছেন? এ জানা যদিও সম্ভব নয়, তবে মুক্ত মাসিমার বাড়ি গিয়ে শ্রাদ্ধের অনুষ্ঠানে এক অদ্ভুত ভাবনায় মন বিক্ষিপ্ত হয়ে রইল। মুক্ত মাসিমার হাজব্যান্ডের বয়স প্রায় 70 বা তার বেশি হবে। ভদ্রলোক তার ছেলে শ্বশুরবাড়ির কোনো এক আত্মীয়ের সঙ্গে তর্কে মেতে আছেন। ধমক ধমক দিচ্ছেন, খাওয়ার জায়গায় গিয়ে তদারকি করছেন। মেয়ের শ্বশুর মশাইয়ের পাতে দুটো করে ক্ষীরের রোল দিতে বলছেন। বাড়ির মহিলারা সান্ত্বনা দিতে এলে উনি করুণ মুখে বলছেন, সে তো আমায় ফাঁকি দিয়ে চলে গেল, ওকে দেখে কেউ বলবে না উনি শোকাহত। অথচ মুক্ত মাসিমা ছাড়া কেই বা আপন ছিল ওনার? ছেলে ছেলের বউ আপন হয় নিজের স্ত্রীর কাছে? তবু বাড়ি ফেরার আগে ভদ্রলোকের কাছে গিয়ে বৈদেহী বলল, খুব খারাপ লাগছে মেসোমশাই। এখানে বলার তো কিছু থাকে না। মুক্ত মাসিমা আপনার কথা খুব বলতেন। মানুষটা বড় আধুনিক আর কর্মঠ ছিলেন।
উনি বললেন, ভাপা চিংড়ি আর কচুরলতি খুব ভালো রাঁধতো। এক থালা ভাত কচুরলতি দিয়ে শেষ হয়ে যেত। হাতের কুরুশের কাজও বেশ ভালো ছিল। আগে বালিশের কভারগুলো নিজেই কারুকাজ করত। এখন ফ্যান্সি অনেক কিছু মার্কেটে পাওয়া যায়, তাই আর করতো না। তবে ভাপা চিংড়িটা খুব ভালো করত। বৈদেহী জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, আপনি ভালোবেসেছিলেন মুক্তো মাসিমাকে? কিন্তু বলতে পারল না। মনে মনে বলল, তোমার সান্ত্বনার কাঁধ কি এই একই কথা বলতো তোমার প্রস্থানে, যদি তাকে বিয়ে করতে? এই ভদ্রলোকের কাছে তো স্ত্রী শুধু ভাপা চিংড়ি আর কচুরলতি। মানুষের বিচিত্র মনের বিচিত্র বিশ্বে দ্বিতীয় কি আছে তা বৈদেহীর জানা নেই। তাই একটা বিরাট জমাট বাঁধা মন খারাপ নিয়ে বাড়ি ফিরে শুয়েছিল রুমে। শরীর অহেতুক ক্লান্ত। তথাগত বাড়ি ফিরে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, শরীর খারাপ? ওর দিকে স্থির চেয়ে বৈদেহী তথাগত মেয়ের নাম ধরে ডাকে। ভূমি ওর ঘরে ছিল। ছুটে এলে তথাগত কিছু আর বলল না। বলল, ঠিক আছে, তুই যা। মেয়ে ঠিক আছে দেখে এবার ফিরে তাকালো বৈদেহীর দিকে। কিছু হয়েছে? আমি মরে গেলে আমার কোন কথাটা তোমার সবার আগে মনে পড়বে? জিজ্ঞেস করে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইল বৈদেহী। ভুরু কুঁচকে তথাগত বলল, পরের সফটওয়্যার ভার্সন কি নতুন আপডেট চাইছে নাকি? সরি, আমরা এখনো ব্রেন ডেভেলপিং চিপ ইনভেন্ট করিনি। ইয়ার কি করছি না, বলো না। কি বাজে বকছো বলো তো, সন্ধেবেলায়? শাকচুন্নিতে ধরলো নাকি? এসব বলো না, আমার ভয় করে। আমায় ভূত মনে হয়? মাথার চুল মুখের সামনে ফেলে দুহাত সামনে বাড়িয়ে দেয় বৈদেহী। নাকি সুরে বলে, আমি তো পেতনি। এক লাফে তথাগত ছিটকে গিয়ে প্রায় আঁতকে ওঠে। হাসিতে গড়িয়ে পড়ে বৈদেহী। তথাগত চেঁচায়, যত সব ফালতু কাজ করবে। তুমি আমায় আবার কি ভয় দেখাবে? তথাগত এগিয়ে আসতে গেলে মুখের সামনে আবার চুল ফেলে বৈদেহী। এবার তথাগত ঘর থেকে বেরিয়ে সোজা যায় মেয়ের ঘরে। বৈদেহী জানে তথাগত দুনিয়ায় কাউকে ভয় পায় না। ওর ভয় শুধু ভূতে। তাই ওর আতঙ্কিত মুখটার কথা ভেবে কিছুক্ষণ হাসলো একা একাই। খারাপ লাগার জমাট ভাবটা আলগা হলো কিছুটা। মনে মনে ভাবে, ডাক্তাররা ঠিকই বলেন, হাসি ভালো মেডিসিন। তথাগত বোধহয় কিছু বুঝেছে, তাই রাতে বিছানায় এসে বলল, অনেক দিন ধরে বলছিলে না পাহাড়ে যাবে? চলো তাহলে একটা প্ল্যান করি। তথাগতর দিকে ফিরে ওর কাঁধে হাত রাখে বৈদেহী। বলে, আজ মুক্ত মাসিমার শ্রাদ্ধ ছিল। ওনার হাজব্যান্ডের কোনো দুঃখ নেই দেখলাম। তথাগত বলল, দুঃখ তো হওয়া উচিত ছিল। মানে মানুষটা যখন গেলই, তখন আর 20 বছর আগে গেলে লোকটা তাও একটা চান্স ছিল। এখন এই বয়সে তাতেও দুঃখ নেই বলছো? ওর হাতে জোর চিমটি দিয়ে বৈদেহী বলল, তবে ঠাকুরকে বলে শো যেন কাল সকালে মরে পড়ে থাকি। আবার শোয়ার সময় এসব কথা। রাতে এসব মুখে আনবে না, বলে দিলাম। বেচারা আবার ভয় পায়, তারপর পাশ ফিরে শুয়ে পড়ে। ভোরে উঠে বৈদেহী আবার লেগে পড়ে টিফিন ব্রেকফাস্ট আর ভূমিকে নিয়ে। জীবন চলতে থাকে চক্রাকারে। তথাগত তাড়াহুড়োই বেরিয়ে পড়ে অফিসে। এই মাসে ও গাড়ি কিনছে। এবার নিজের গাড়ি ড্রাইভ করে অফিসে যাবে। আর্থিক উন্নতি হচ্ছে ওদের পরিবারের। ভূমির স্যারেরা বলেছে মেয়ের অঙ্কে মাথা ভালো, ওকে রিসার্চার বানাবেন। বৈদেহী একটা ক্লাউড কিচেন খোলার স্বপ্ন দেখছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বৈদেহী মন দিয়েছে ইনস্টাগ্রামের কুকিং পেজে। নিপুণভাবে লক্ষ্য করছে খুঁটিনাটি। মোবাইল হাতে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। কিভাবে কি শুরু করবে কিছুই মাথায় আসছে না। বৈদেহী আজ কতদিন হলো খেয়াল নেই আর আকাশে নীল রং খোঁজে না। স্বপ্ন দেখে না নীল পাহাড়, গাঢ় সবুজ পাতার গাছ। স্বপ্নগুলো এখন বড্ড বস্তুবাদী। শালিক জোড়াও বহুদিন আসে না ব্যালকনিতে। কি জানি, হয়তো ওরাও হারিয়ে গেছে। এতক্ষণ নিখোঁজ বসন্ত গল্পটি শুনলেন। গল্পটি লিখেছেন রিমা বিশ্বাস। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।